আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা রসায়নের 12 অধ্যায় থেকে সাবান ও ডিটারজেন্ট এবং সাবান ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে এই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে দেখব। তো সাবান কি? সাবান বলা হচ্ছে উচ্চতর অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে। অ্যাসিডের সাথে যখন সোডিয়াম, আমরা অ্যাসিড চিনি, ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড কিন্তু আমরা চিনি, 11 নম্বর অধ্যায় থেকে আমরা দেখে এসেছি, যেখানে মূলক হিসেবে থাকে COOH। এই যে এইচের জায়গায় যখন এইচ না থেকে সোডিয়াম বা পটাশিয়াম থাকে, তখন সেটাকে আমরা সাবান বলি। তবে এই অ্যাসিডটা কেমন হতে হবে? উচ্চতর হতে হবে। উচ্চতর মতলব সেখানে কার্বনের সংখ্যা অনেক বেশি হতে হবে। যেমন একটু সংকেতটা দেখো, C17, তার মানে 17টা কার্বন রয়েছে। H35, কারণ আগে ছিল কেমন ছিল? C17 H36, রাইট? 17 কার্বনযুক্ত একটা অ্যালকেন, সেখানে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, বের হয়ে গিয়ে C17 H35, এবং ওই জায়গায় যুক্ত হয়েছিল COOH, তারপরে সেখানে COONA অথবা COOK, অর্থাৎ উচ্চতর অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণকে আমরা বলি সাবান। এবং এই ব্যাপারটাকে তারা কিভাবে লেখে আর, কারণ এটাকে আমরা আর লিখতে পারি। আর হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যায় তখন সেটাকে আমরা বলি অ্যালকাইল। তো C17 H36 হলে হতো অ্যালকেন, বাট একটা হাইড্রোজেন বের হয়ে গিয়েছে, সুতরাং সেটা হচ্ছে আর বা অ্যালকাইল মূলক। এর সাথে যুক্ত হয়ে আছে COONA থাকতে পারে অথবা কেউ থাকতে পারে, তাহলে এইটাকেই আমরা ডাকছি সাবান। তবে আর এর উপরে একটা কন্ডিশন রয়েছে, এটা অবশ্যই উচ্চতর হবে। তো উচ্চতর অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকেই আমরা বলি সাবান। সাবান কিভাবে তৈরি করা হয়? চর্বি থেকে তৈরি করা হয় অথবা তেল থেকে চর্বি তৈরি করা হয়। তেল এবং চর্বির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তেল আমরা সেগুলোকে বলি যেগুলো উদ্ভিদ থেকে আসে, আর চর্বি বলা হয় প্রাণী থেকে আসে। ওকে, এটা হচ্ছে চর্বির সংকেত। একটু ভালো করে দেখে নাও, CH2 C17 H35। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কার্বনের কিন্তু 4 যোজনী ব্যবহার হয়েছে। দেখো এদিকে এই কার্বনের 1টা 2টা 3টা আর হাইড্রোজেনের সাথে একটা, আবার এই কার্বনের হাইড্রোজেনের সাথে 2টা, নিচের কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা। তো এই ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে চর্বি। ওকে, চর্বির সাথে আমরা দিচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড বা ক্ষার, এতে করে তৈরি হচ্ছে। দেখো এখানে কয়টা ছিল? এরকম 3টা ছিল, রাইট? দেখো আমরা নিয়েছিও কয়টা? সোডিয়াম হাইড্রক্সাইড কয় অণু নিয়েছি? 3 অণু। এবং এতে করে তৈরি হচ্ছে C17 H35 COONA কয় অণু? 3 অণু। দেখো এই জায়গায় এইটা উঠে চলে গিয়েছে, রাইট? এই পুরো পোরশনটাই কিন্তু উঠে গেছে, গিয়ে ওখানে কে যুক্ত হয়েছে? Na যুক্ত হয়েছে। ওই 3টা সোডিয়াম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা যুক্ত হয়েছে এবং সামনে 3 সেটাই প্রকাশ করছে যে 3টা সোডিয়াম আর 3টা হচ্ছে C17 H35। এখানেও C17 H35 3টাই ছিল, এখানে সোডিয়ামও 3টা ছিল, সেই 3টা সোডিয়াম কিন্তু ওখানেও রয়েছে, 3 অণু সাবান তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে মূলত আমাদের সাবানের সংকেত। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত সাবানের সংকেত। এবং এই যে অংশ যেখানে বন্ধনটা ভেঙে যাচ্ছে, এই অংশের সাথে কে যুক্ত হচ্ছে? এখানে কিন্তু 3টা OHও ছিল, রাইট? এই 3টা OH ওই 3টার সাথে যুক্ত হচ্ছে এবং গ্লিসারিন তৈরি হচ্ছে। তার মানে ব্যাপার যেটা হলো যে সাবান তৈরি করতে চাইলে অটোমেটিক্যালি গ্লিসারিন তৈরি হয়ে যায়, অর্থাৎ সাবান তৈরির কারখানায় উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমার চর্বি। চর্বির সাথে আমরা যোগ করব ক্ষার। যেহেতু সোডিয়াম বা পটাশিয়াম লবণকে, সুতরাং এখানে সোডিয়াম হাইড্রক্সাইডও দিতে পারি, পটাশিয়াম হাইড্রক্সাইডও দিতে পারি। তখন পটাশিয়াম দিলে ওখানে কে যুক্ত হয়ে যেত? পটাশিয়াম যুক্ত হয়ে যেত। ওকে, এবং এটাই হচ্ছে মূলত আমাদের সাবান, এবং সাবানের উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে গ্লিসারিন। এবং এটাকে এভাবে লেখা হয় যে চর্বির সাথে যখন আমরা ক্ষার যুক্ত করব তখন সাবান হয়ে যাবে। ক্ষার তো যুক্ত করতেই হবে। ক্ষার কাকে বলে? ক্ষার হচ্ছে তোমার যখন ধাতুর সাথে OH যুক্ত হয়, আর এখানে তো ধাতুকেই যুক্ত করতে হবে। সোডিয়াম পটাশিয়াম এরা তো আসলে ধাতু, রাইট? তো উচ্চতর অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আমরা কি বলি? সাবান
বলি। এই ছিল মূলত আসলে সাবানের ব্যাখ্যা। আসলে যদিও এসএসসি সিলেবাসে এত বিশ্লেষণ করে দেয়া নাই, এবং আমি যে খুব বেশি বিশ্লেষণ করেছি তাও নয়, তবে যতটুকুই করেছি ততটুকুই দেয়া নাই তোমাদের বই। ওকে, ইন্টারমিডিয়েট এগুলো আসলে আসবে। সাবান, সম্পৃক্ত সাবান, অসম্পৃক্ত সাবান, সেগুলো চেনার উপায় আরও অনেক কথাবার্তা চলে আসে, সেগুলো ইন্টারমিডিয়েট দিকে তোমরা অবশ্যই শিখবে। তো এই ছিল মূলত সাবানের ব্যাপার স্যাপার। এখন আমরা ডিটারজেন্ট কীভাবে প্রস্তুত করা হয় তার ছোট্ট কিছু বিক্রিয়া দেখব। যে এটা হচ্ছে আমাদের লরাইল অ্যালকোহল C12H26O, এটা হচ্ছে আমাদের লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহলের সাথে দেওয়া হয় সালফিউরিক অ্যাসিড, এতে করে তৈরি হয় লরাইল হাইড্রোজেন সালফেট। এটার নাম হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। দেখো, সাবান এবং ডিটারজেন্ট একই প্রক্রিয়াতেই মূলত বিক্রিয়া করে। যাই হোক, সে ব্যাপারে আমি বিশ্লেষণে আসব। তো এই যে লরাইল হাইড্রোজেন সালফেট, এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করিয়ে সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন হয়। এই সোডিয়াম লরাইল সালফেটকেই মূলত বলা হয় ডিটারজেন্ট। দেখো, এখানেও যেহেতু সোডিয়াম বা পটাশিয়াম যুক্ত হয়, এখানেও সোডিয়াম বা পটাশিয়াম থাকবে, কারণ দুজন একই বিক্রিয়া করে, একই ধরনের কাজ করে, সুতরাং যৌগটাও কি হতে হবে, প্রায় একই হতে হবে। এখন আমরা দেখব যে এই দুইটা বা সাবান এবং ডিটারজেন্ট কিভাবে কাজ করে। তার আগে ডিটারজেন্টের সংকেতটা এখানে লিখে নেই, C12H25SO4Na। ওকে, উপরেরটা হচ্ছে সাবান আর নিচেরটা হচ্ছে ডিটারজেন্ট, রাইট? ওকে, একটু যৌগটার থেকে ভালো করে খেয়াল করো যে এখানে এই সাবান এবং ডিটারজেন্ট একই যৌগের মধ্যে, একই পদার্থের মধ্যে সমযোজী পার্ট এবং আয়নিক পার্ট দুটাই রয়েছে। দেখো একটু যে C17H35 এই অংশটা হচ্ছে সমযোজী পার্ট। কার্বন এবং হাইড্রোজেনের যত যৌগ রয়েছে বা হাইড্রোকার্বনের যত যৌগ রয়েছে সবই সমযোজী যৌগ, এটা হচ্ছে সমযোজী পার্ট। এবং COONA এটা হচ্ছে আয়নিক পার্ট। এটাকে বলা হয় হাইড্রোফোবিক অংশ আর এটাকে বলা হয় হাইড্রোফিলিক অংশ। হাইড্রোফোবিক হচ্ছে পানি বিদ্বেষী আর হাইড্রোফিলিক হচ্ছে পানিগ্রাহী, পানি আকর্ষী। একই যৌগ, একই পদার্থ, বাট এক অংশ হচ্ছে হাইড্রোফোবিক, পানিকে বিকর্ষণ করে, আর একটা অংশ হচ্ছে হাইড্রোফিলিক, পানিকে আকর্ষণ করে। এটা যেহেতু আয়নিক পার্ট আর পানিও যেহেতু যদিও সমযোজী কিন্তু আয়নিক বৈশিষ্ট্য তার রয়েছে। আচ্ছা, ওটাও আমি লিখে নিচ্ছি তাহলে সুবিধা হবে। C12H35SO4Na। দেখো একই রকম, এই অংশটা হচ্ছে আমাদের সমযোজী পার্ট আর এটা হচ্ছে আমাদের আয়নিক পার্ট। ব্যাপার যেটা হয়, একটা ব্যাপার ক্লিয়ার হওয়া দরকার যে সমযোজী যৌগ সবসময় সমযোজী যৌগকে দ্রবীভূত করতে পারে। আচ্ছা, দ্রবীভূত শব্দটা বাদ দেই, সমযোজী যৌগ সমযোজী যৌগের সাথে বিক্রিয়া করতে পারে, আয়নিক যৌগ আয়নিক যৌগের সাথে বিক্রিয়া করতে পারে। এইভাবে ব্যাপারটা একটু বোঝো। তোমরা খেয়াল করবা, তেল যখন পানিতে দিবা মিশবে না, কারণ তেল হচ্ছে সমযোজী, পানির মধ্যে আয়নিক বৈশিষ্ট্য পাওয়া যায়, এ কারণে দুটা মেশে না। সাবান, যখন তোমরা সাবান হুট করে পানিতে পড়ে গেলে দেখবা দূরে সরে যাচ্ছে, পানি দূরে চলে যাচ্ছে, কারণ আচ্ছা সাবানের উদাহরণটা বাদ দিয়ে যেহেতু এখানে দুইটা বৈশিষ্ট্য রয়েছে, ব্যাপার হচ্ছে যে সমযোজী সবসময় সমযোজীর সাথে যুক্ত হতে পারে, আয়নিক সবসময় আয়নিকের সাথে যুক্ত হতে পারে। আমরা এই যে কাপড় আমাদের নোংরা হয়ে যায় বা ময়লা হয়ে যায়, ময়লা কি? ময়লা একটা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ যদি হয় সেটা হতে পারে আয়নিক যৌগ অথবা সমযোজী যৌগ। দেখার বিষয় হচ্ছে এখানে যে ময়লা বা কাপড়ে যে নোংরা লেগে যায় এগুলো হচ্ছে সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ যদি হয় তাহলে তার সাথে কে বিক্রিয়া করতে পারবে? সমযোজী যৌগই বিক্রিয়া করতে পারবে। ওকে, এখন এখানেও দেখো, এটা আমাদের সমযোজী পার্ট, এটা হচ্ছে আয়নিক পার্ট। এটার দুইটারই ময়লা পরিষ্কার করার কৌশল সেম। এই আয়নিক পার্টটা, সেটা সাবান হোক বা ডিটারজেন্ট হোক, এই আয়নিক পার্টটা পানির সাথে যুক্ত হয়। পানির সাথে যুক্ত হয় ব্যাপারটা কী করা হয় যে কাপড়, সাবান এবং পানি একই সাথে থাকে, রাইট? যখন আমরা কাপড় পরিষ্কার করব সেখানে সাবান পানি বা ডিটারজেন্ট পানি একই সাথে দেওয়া হয়। এখন কাপড়ের যে ময়লাগুলো রয়েছে এই ময়লাগুলো কি যৌগ? সমযোজী যৌগ।
রাইট। এই সমযোজী যৌগগুলো বা এই ময়লাগুলো সাবানের অথবা ডিটারজেন্টের এই সমযোজী পার্টটার সাথে যুক্ত হয়ে যায়। কাপড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে তারা যেহেতু ময়লার সমযোজী যৌগ, তাহলে সাবানের বা ডিটারজেন্টের যে সমযোজী পার্টটা রয়েছে ময়লা, সেই সমযোজী পার্টটার সাথে যুক্ত হয়ে যায়। আর এটা আয়নিক পার্ট, এই আয়নিক পার্টটা মানে পানির সাথে যুক্ত হয়ে ফেনা তৈরি করে। তো ফেনা যেটাকে আমরা দেখি সেটা আসলে এই অংশগুলোর থেকেই তৈরি হয়। এখন একটু ভালো করে ভাবো যে এটার সাথে ময়লা যুক্ত হচ্ছে আর এইটা পানির সাথে যুক্ত হয়ে ফেনা তৈরি করছে, বাট এরা কি আলাদা আলাদা যৌগ নাকি একই যৌগ? একই যৌগ, একই যৌগ, বাট দুইটা পার্ট। এটাকে মাথা এবং লেজের সাথে আসলে তুলনা করা যায়। এখন ভাবো এটা হচ্ছে আমাদের সমযোজী পার্ট আর এটা হচ্ছে আমাদের আয়নিক পার্ট। ওকে, কাপড়ের মধ্যে যে ময়লাগুলো রয়েছে, যে সমযোজী যৌগগুলো রয়েছে, তারা সাবান বা ডিটারজেন্টের এই সমযোজী পার্টটার সাথে যুক্ত হয়ে যায় আর এই অংশটা পানির সাথে যুক্ত হয়ে ফেনা তৈরি করে। তো এটা হচ্ছে আমাদের ফেনা আর এটা হচ্ছে আমাদের ময়লা। দুইটা আলাদা আলাদা জিনিস বাট একই যৌগ। এখন ফেনাকে আমরা কি করে দিই? বের করে দিই, অর্থাৎ এই লেজটা যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করবে তখন এটা সহকারেই বের হয়ে যাবে, কারণ তারা তো একটাই যৌগ। এটা বের হয়ে গেলে তো একে আর রেখে যাবে না, বাট এর সাথে কে যুক্ত হয়ে আছে? ময়লা যুক্ত হয়ে আছে। যখন ফেনাটা বের হয়ে চলে যায় তার সাথে সাথে ময়লাটাকেও সে বের করে নিয়ে চলে যায়। ব্যাপারটা আমি আরেকবার বলছি যে এটা হচ্ছে আমাদের সাবান, এটা ডিটারজেন্ট। সাবানের মধ্যে দুইটা পার্ট, ডিটারজেন্টের মাঝেও দুইটা পার্ট। একটা হচ্ছে পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক অংশ বা সমযোজী অংশ, আর একটা হচ্ছে হাইড্রোফিলিক বা পানিগ্রাহী অংশ। এই অংশটা সাবানে পানির সাথে যুক্ত হয়ে ফেনা তৈরি করে আর এই অংশটা কাপড়ের ময়লার সাথে যুক্ত হয়। যখন ফেনাটা বের হয়ে যায় তখন সে ময়লাটাকেও বের করে নিয়ে চলে যায়। এই ছিল মূলত সাবানের ময়লা বা সাবান বা ডিটারজেন্টের ময়লা পরিষ্কার করার কৌশল। আশা করি তোমরা এই ব্যাপারটুকু বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। ডিসক্রিপশনে ফেসবুক পেজ বা ফোন নাম্বার দুটাই পেয়ে যাবে। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।